আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মাছ চাষটা ডে বাই ডে ইনক্রিজ হওয়ার কিছু কারণ হচ্ছে যে এটাতে এগ্রিকালচারে তো অনেক বিজনেসই আছে, সেই ক্ষেত্রে হয় মাছ চাষের জন্য অল্প জায়গায় হিউজ পরিমাণ প্রোডাকশন করা সম্ভব, যেটা আচ্ছা আচ্ছা, এগ্রিকালচারে অন্য কোনো সেক্টরে সম্ভব সেক্টরে না। সম্ভব হয় না। এটা হচ্ছে আমার মূল থিঙ্কিং। আমি যেটা দেখতে পাচ্ছি, যেরকম আমরা একজন চাষি যদি, একজন খামারি বা একজন উদ্যোক্তা যদি চায় সে মাছ চাষ শুরু করবে, সে 1 একর জায়গায় 100 ডেসিমেলের জায়গায় সে এখন হিউজ পরিমাণ ইনভেস্ট করতে করার স্কোপ আছে এখানে। কারণ আচ্ছা। এখানে হচ্ছে যে পানিতে মাছটা থাকে, হ্যাঁ, তো এখানে প্রোডাকশনটাও অনেক পরিমাণ নিয়ে আসা যায়, যেটা এগ্রিকালচারে অন্য কোনো সেক্টরে সম্ভব না। এবং আমার কাছে মনে হয় যে ভাই মানে অল্প সময়ে মনে হয় বেশি লাভ করার একটা পন্থা এই মাছ চাষের ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে যেহেতু এখন মাছটা মানুষের একটা জিনিস হচ্ছে কি, আমরা মাংসের ক্ষেত্রে যদি বলি যে কন্টিনিউ মাংসটা কিন্তু মানুষ খেতে চায় না, 1 দিন 2 দিন 5 দিন 7 দিনের বেশি কিন্তু খাতে, কারণ মাছটা সে যদি চায় প্রতিদিনই কন্টিনিউ এটা সে আমাদের আসলে খাবারের নেচারের মেনুতে সাথে রাখতে পারে। তো রাখাতে হয় কি যে খাবারের প্রতি তার, মাছের প্রতি তার মানে অনীহা কখনো আসবে না যে আমি মাছ খাবো না, এটা কেউ কখনো বলবে না। তো আর মাছের যেহেতু অনেক প্রজাতি আছে, তো এক এক মাছের টেস্ট এক 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 রকম। এক রকম। যেরকম পুকুরে আমরা 3টা লেভেল বলি, লেয়ার, একটা উপরের স্তর, একটা মিডিল স্তর এবং নিচের স্তর, 3 স্তরের মাছে কিন্তু 3 রকমের টেস্ট, যেটা একই জায়গা থেকে সম্ভব, যেটা অন্য কোথাও সেক্টরে, এগ্রিকালচার অন্য কোনো সেক্টর থেকে এটা নিয়ে আসা সম্ভব না। তো যেরকম আমরা বলি, কেন বলছি যে মাছে মানুষের আগ্রহটা বাড়ার কিছু কারণ হচ্ছে যে এখানে আমরা যেটা দেখলাম, যদি প্রপার ম্যানেজমেন্ট করে কোনো উদ্যোক্তা বা কোনো নতুন খামারে যদি মাছ চাষে আসতে চায়, তো তার এখানে একটা মজার বিষয় হচ্ছে যে সে ছোটো থেকে একটা জিনিসকে বড় করতেছে, তার এটা একটা ভালো লাগা। তারপর হচ্ছে পানির সাথে যেহেতু সংশোধন, আমরা যেহেতু ফিশে, আমরা যখন পড়াশোনা করি তখন ফিশের একটা সংজ্ঞা ছিল, ফিশ ইজ এ কোল্ড ব্লাডেড অ্যাকোয়াটিক অ্যানিমেল। হ্যাঁ, তো আমরা তো ওই সংজ্ঞাটাকে আমরা যদি মিনিংভাবে নেই, তাহলে আসলে এখানে সব মাছের সব আনসার চলে আসে, যে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। শীতল রক্ত বিশেষ। তো এটা খুব দ্রুত আমাদের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হতে পারে, যেটা অন্য কোনো আমরা পোলট্রি বলতে পারি, গরু বলতে পারি, ক্যাটেল বলতে পারি, এক্ষেত্রে ওরা অ্যাডজাস্ট হতে পারে না। যেটা মাছ আমরা খুব দ্রুত, যেহেতু আবহাওয়ার টেম্পারেচারের সাথে পানির টেম্পারেচার খুব দ্রুত আর আপডাউন হয় না, আর একটা নির্দিষ্ট সময় পরে আপডাউন হয়। যেরকম মাছের ব্লাডে 7.4 থাকে পিএইচটা, তারপর টেম্পারেচার একটা মেনটেনের জন্য 26 আপ লাগে। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে খুব সহজে মাছ চাষটা করা যায় যদি একটু প্রপার গাইডলাইন পাওয়া যায় আর কি। হ্যাঁ ভাই একটা জিনিস মানে এই জিনিসটা আসলে আপনার সাথে একটু আগে আলোচনা করলাম যে আসলে ফাওয়ের হিসাবে দেখা যায় যে এফএওর হিসাবে দেখা গেছে যে বাংলাদেশ হলো মাছ চাষের দিক থেকে 5ম স্থান আছে, এবং আপনি আমার একটা তথ্য দিলেন যে এশিয়ার মধ্যে আবার সেকেন্ড। এটা দিয়ে আসলে বোঝা যায় যে মানুষ আসলে কত বেশি আগ্রহী হচ্ছে। এখন সেকেন্ড যে স্টেপটাতে আসলে দেখা যায় যে বাংলাদেশের ময়মনসিংহ জেলার মধ্যে মাছ চাষে বা চাষিদের মানে আগ্রহটা বেশি, এইটার কারণ কি এখানে? আচ্ছা, এখানে আপনাকে আরেকটা আমি ইনফরমেশন দিই। সেটা হচ্ছে যে আমরা আমাদের 2014-এ আমরা একটা জরিপ পেয়েছিলাম। সেটা আমাদের জরিপটা এসেছিল ডফের পক্ষ থেকে, আমরা জরিপ পেয়েছিলাম। সেখানে আমরা প্রায় 12% লোক মাছ চাষের সাথে জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, যেটা অ্যারাউন্ড অফ দ্য 2 কোটির মতো লোক হয় বাংলাদেশের মধ্যে। 2 থেকে 2.5 কোটি লোক মাছ চাষের সাথে জড়িত, এটা আমরা হয়তো জানি না আচ্ছা আচ্ছা যে মাছ চাষ না শুধু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এখানে মাছ বিক্রির সাথে জড়িত আছে, কালচারের সাথে জড়িত আছে, এবং বিভিন্ন ফিড ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে, মেডিসিন ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে। টোটাল আমরা যদি একটা অ্যানালাইসিস করি, প্রায় 2.5 কোটির মতো লোক আমাদের এই মাছ চাষের সাথে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে জড়িত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হিউজ। এখন এবং হিউজ পরিমাণ একটা আমিষের সোর্স হচ্ছে মাছ, যেটা হ্যাঁ, অন্য কোনো আমরা প্রাণীতে পাবো না, যে সোর্সটা আমরা মাছে পাই, মানে যে প্রোটিনের সোর্সটা। এবং আপনি একটা ইনফরমেশন পারলে সত্য জানতে পারবেন, সেটা হচ্ছে যে আমাদের যে ভিটামিন ডির যে একটা ঘাটতি, যেটা আমাদের করোনা ইফেক্টের সময় আমরা ভিটামিন ডি ডিফিসিয়েন্সি যাদের ছিল তাদের হয়তো উইক হয়ে গেছিলো, তারা ওই সময়টাতে তাদের ইমিউনিটি বুস্টআপ হয় নাই। তো এই ক্ষেত্রে আমরা একটা রিসার্চের মাধ্যমে আমরা পেয়েছিলাম এবং আমরা ডাটাতে, সেটা হচ্ছে যে আমাদের যে মাছগুলো আমরা খাই, তো এখানে আমরা তেলাপিয়া মাছটাকে আমরা প্রেফার করতেছি। সে কারণে কারণ তেলাপিয়া মাছটাতে হিউজ পরিমাণ ভিটামিন ডি আছে। তো আমরা তো দেখলাম যে একটা ভালো একটা সোর্স ভিটামিন ডির হচ্ছে আমরা ফিশ থেকে পাচ্ছি। এবং মাছের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিডগুলো, যেটা খুব দ্রুত ডাইজেস্ট হয়, যেটা অন্য কোনো প্রোটিন সোর্স থেকে হবে না, যেটা আমরা ফিশ থেকে পাই। আচ্ছা ভাই, ওই যে মানে যে প্রশ্নটা আসলে ছিলাম যে সেটা হলো যে ময়মনসিংহে কেন আসলে মাছ চাষে বা আমরা এত হ্যাসারি দেখতে পাই কেন ময়মনসিংহে, এটা কেন অন্যান্য জেলাতে এই পরিমাণ দেখা যায় না, এটা যদি একটু বলতেন। এবং কিভাবে আসলে অন্যান্য জেলার যারা মাছ চাষি আছে তারা কিভাবে এই সংখ্যাটা বাড়াবে একটু যদি বলতেন আপনি। আচ্ছা, এখানে প্রথমত আমি যেটা
যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা মাছ চাষের ক্ষেত্রে যদি আমরা বলি, এটা আমাদের সেকেন্ড ডিপার্টমেন্ট ইউনিভার্সিটিতে, এবং ফার্স্ট যখন শুরু হয় এখান থেকে যাত্রা। আচ্ছা আচ্ছা এবং আমাদের পাশেই আছে, বিশ্ববিদ্যালয়ের পাশেই বিএফআর, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, যেটা স্বাদু পানি গবেষণা কেন্দ্রের হেডকোয়ার্টার আমরা বলি এখানে, এবং আতরগড় যাকে বলা যায়, যেখান থেকে স্বাদু পানির মাছ চাষটা শুরু হবো। তো আমরা এই কারণেই, যেহেতু এখানে আমাদের একটা বড় বেস, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ময়মনসিংহের যে আবহাওয়া এবং পানি এবং মাটি, হ্যাঁ, এটা হচ্ছে মাছ চাষের সবচেয়ে উপযুক্ত। এবং এখানে আমরা যেটা বলি স্বাদু পানি সকল মাছই আমাদের এখানে ভালো হয়। এবং এখানে সবচেয়ে বিষয় হচ্ছে যে ডিজিজের আউটব্রেকটা খুব কম, হ্যাঁ 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 আউটব্রেক কম। এবং এখানে আরেকটা হচ্ছে যে মার্কেট ভ্যালুয়েবল, এটাও হচ্ছে এটা বড় ফ্যাক্ট, যেহেতু ঢাকা আমাদের কাছে, এখান থেকে আমাদের মার্কেট মাছটা প্রোডাকশন হওয়ার পরে মার্কেটটা খুব ইজিলি আমরা পাচ্ছি।